আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর অনলাইন ক্লাসের আগস্ট মাসের আজকে তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমি ভূমিরূপের অধ্যায় শুরু করেছিলাম এবং পর্বত পর্যন্ত হয়েছিল। আজকে দেখো ভূমিরূপের অধ্যায়টি পুরো শেষ করব, অর্থাৎ যে মালভূমি এবং সমভূমি বাকি আছে, মালভূমি এবং সমভূমি দিয়ে শুরু করছি। দেখো পর্বতের একটা অংশ বাদ ছিল, পর্বতের গুরুত্ব বা মানব জীবনে পর্বতের গুরুত্ব কি। অনেক সময় আসে মানব জীবনে পর্বতের প্রভাবও লেখো, একই ব্যাপার। মানব জীবনে পর্বতের গুরুত্ব বা পর্বতের প্রভাব। প্রথম, পর্বতের প্রভাব লিখতে গেলে এখানে কয়েকটা তোমরা পয়েন্ট করতে পারো: জলবায়ু নিয়ন্ত্রণ, নদ নদী সৃষ্টি, কাষ্ঠ শিল্প, কৃষিকাজ, পশুপালন, পর্যটন কেন্দ্র ইত্যাদি তোমরা পয়েন্ট করতে পারো। কি কি পয়েন্ট করতে পারো আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। একটা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ, জলবায়ু নিয়ন্ত্রণ। 2 নম্বর, নদীর সৃষ্টি লিখতে পারো বা নদ নদীর সৃষ্টি। 2 নম্বর নদীর সৃষ্টি। 3 নম্বর কাষ্ঠ শিল্প। 4 নম্বর কৃষিকাজ। কাষ্ঠ শিল্প 4 নম্বর, কৃষিকাজ 5 নম্বর, পশুপালন 6 নম্বর, পর্যটন কেন্দ্র, পশুপালন 6 নম্বর, পর্যটন কেন্দ্র ইত্যাদি করতে পারো তোমরা পয়েন্ট। অনেক সময় এটা প্রশ্ন আসে যে মানব জীবনে পর্বতের গুরুত্ব বা পর্বতের প্রভাব লেখো। দেখো প্রথমত জলবায়ু নিয়ন্ত্রণ। জলবায়ু নিয়ন্ত্রণে কি প্রভাব ফেলে আমরা জানি। কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে বেয়ে যখন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। কেন? জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের উপরে যখন যায়, পর্বতের গায়ে লেগে থাকা বরফের সংস্পর্শে সেগুলো ঘনীভবন হয়ে বৃষ্টিপাত ঘটায় অনেক সময়। তাই একদিকে যেমন জলবায়ু পর্বতের একদিকে বৃষ্টিপাত ঘটায়, অন্যদিকে তেমন বৃষ্টিপাত ঘটায় না। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ ক্ষেত্রে পর্বতের একটা প্রভাব লক্ষ্য করা যায়। নদ নদী, আমরা কি জানি বেশিরভাগ নদ নদী পর্বতের উপরে যে তুষার থাকে সেই তুষার থেকে সৃষ্টি হয়। তুষার গলা জলে বা বরফ গলা জলে পুষ্ট নদী, যেমন আমাদের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো বরফ গলা জলে পুষ্ট। উত্তর ভারতের নদীগুলো বেশিরভাগই বরফ গলা জলে পুষ্ট। এরকম নদ নদী সৃষ্টিতে সাহায্য করে। 3 নম্বর, কাষ্ঠ শিল্প। পর্বতের ঢালে আমরা জানি অনেক মূল্যবান গাছ জন্মায়, বিশেষ করে পর্বতের উপরের দিকে সরলবর্গীয় জাতীয় কিছু গাছ জন্মায়। এইসব গাছগুলো আসবাবপত্র নির্মাণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 4 নম্বর দেখো কৃষিকাজ। পার্বত্য অঞ্চল কৃষিকাজের জন্য অনুপযুক্ত, কিন্তু বর্তমানে পার্বত্য অঞ্চলে ধাপ কেটে অনেক সময় কৃষিকাজ করা হয়। একে ধাপ চাষও বলে। ধাপ চাষ, পর্বতের গায়ে ধাপে ধাপে এরকম ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। অনেক সময় পর্বতের গায়ে, সাধারণত আমরা জানি পার্বত্য অঞ্চল কৃষিকাজের অনুপযুক্ত, কিন্তু কোনো কোনো অঞ্চলে এখন এই ধাপ কেটে যে চাষ করা হচ্ছে এর ফলে পর্বতেও চাষবাস হচ্ছে। পশুপালন, জানি পর্বতের গায়ে সাধারণত প্রচন্ড ছোট ছোট ঘাস জাতীয় গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়, সেগুলোকে কেন্দ্র করে অনেক সময় পশুপালনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বেশিরভাগ পর্যটন কেন্দ্র, মানুষ দেখবে বেড়াতে যায়, বেশিরভাগ নদী, সমুদ্র নয় পর্বত, বেশিরভাগ সমুদ্রে যায়, জলের ধারে যায় বা পর্বতে যায়। এই পর্বতগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এরকম তোমরা মানব জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে লিখতে পারো। এর আগের ক্লাসে আমরা পর্বত পড়িয়েছি আমি। দেখো আজকে তার পর্বতের এই গুরুত্বটা বাড়ছিল বলে দিলাম। দেখো এরপরে মালভূমি এবং সমভূমি সম্পর্কে আমরা আলোচনা করব। মালভূমি আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় মালভূমি। দেখো মালভূমি কাকে বলে? সাধারণত 300 থেকে 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট ভূভাগকে মালভূমি বলে। সাধারণত 300 থেকে 900 মিটারের মধ্যে উচ্চতা বিশিষ্ট ভূভাগকে মালভূমি বলে। মালভূমির প্রধান বৈশিষ্ট্যগুলো, এটাও আমরা পয়েন্ট করে করতে পারি। মালভূমির বৈশিষ্ট্যগুলো 1 নম্বর দিতে পারি মালভূমির আকৃতি, তোমরা পয়েন্টও করে নিতে পারো বা এমনি তোমরা করতে পারো। মালভূমির আকৃতি,
মালভূমির আকৃতি কেমন হয়? মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো হয়। মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো হয়। তাহলে 1 নম্বরে আকৃতি দিতে পারো, মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো। 2 নম্বর উচ্চতার পার্থক্য দিতে পারো। উচ্চতার 2 নম্বর উচ্চতার পার্থক্য। মালভূমির সর্বোচ্চ এবং সর্বনিম্ন অংশের মধ্যে পার্থক্য খুব কম হয়। মালভূমির উচ্চতার পার্থক্য খুব কম হয়, মানে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতার মধ্যে পার্থক্য কম হয়, কারণ টেবিলের মতো বলেছি সব দিকটাই প্রায় সমান হয়। উচ্চতার পার্থক্য তেমন দেখা যায় না মালভূমিতে। আর 3 নম্বরে দিতে পারো উচ্চতা দিতে পারো। 3 নম্বরে একটা পয়েন্ট করতে পারো তোমরা উচ্চতা। উচ্চতা কি হবে? মালভূমির উচ্চতা সাধারণত 300 থেকে 900 মিটারের মধ্যে ধরা হয়। সাধারণত 300 থেকে 900 মিটারের মধ্যে ধরা হয়। শীর্ষ দেশ বলে একটা পয়েন্ট করতে পারো। শীর্ষ দেশ 4 নম্বরে করতে পারো। শীর্ষ দেশ বলে পয়েন্ট করতে পারো কি? মালভূমির উপরিভাগটা প্রায় সমতল বা কিছুটা ঢেউ খেলানো হয়। আমরা শীর্ষ দেশ পয়েন্ট করতে পারি। শীর্ষ দেশ মানে উপরিপৃষ্ঠটা, শীর্ষে উপরের অংশটা কি হয়? মালভূমির উপরিপৃষ্ঠটা প্রায় সমতল বা ঢেউ খেলানো হয় ইত্যাদি। তোমরা মালভূমি থেকে পয়েন্ট করতে পারো। পৃথিবীর প্রায় সব জায়গায় মানে বেশিরভাগ মহাদেশই মালভূমি বিস্তার লাভ করেছে, যেমন এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ইত্যাদি। মালভূমিকে অনেক সময় প্রশ্ন আসে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? দেখো, মালভূমির ওপরটা প্রায় টেবিলের মতো সমতল, ঢেউ খেলানো, বা মালভূমির উপরিপৃষ্ঠটা প্রায় ঢেউ খেলানো বা টেবিলের মতো এরকম সমতল হলেও, আর চারপাশে পায়াগুলোর মতো ঢালু অংশ রয়েছে। এই পায়াগুলোর মতো চারিপাশে এরকম ঢালুর মতো অংশ রয়েছে। তাই এই জন্য মালভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো লাগে বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। এটা অনেক সময় 2 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? কারণ মালভূমির উপরি অংশটা প্রায় সমতল এবং পাশগুলো এমন খাড়া পায়ের মতো ঢালু অংশটা খাড়া পায়ের মতো অবস্থান করে, তাই একে টেবিল ল্যান্ডও বলা হয়। তাহলে মালভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে দেখো মালভূমির শ্রেণীবিভাগ। মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? মালভূমিকে সাধারণত পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি এবং ব্যবিচ্ছন্ন মালভূমি 4 ভাগে ভাগ করা যায়। কি কি? পর্বত বেষ্টিত মালভূমি, নামগুলো শুনেই কিন্তু তোমাদের উত্তর পারা উচিত। দেখো আমি বলে দিচ্ছি, নামগুলো শুনেই তোমরা পরে পেরে যাবে। পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি। 3 নম্বরে লাভা মালভূমি, আর একটা করতে পারি আমরা ব্যবিচ্ছন্ন মালভূমি। এই 4 ভাগে প্রধানত ব্যবচ্ছিন্ন মালভূমি। এই প্রধানত 4 ভাগে ভাগ করা যাচ্ছে: পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। দেখো, পর্বত বেষ্টিত মালভূমি মানে যে মালভূমির চারপাশে পর্বতের মতো বেষ্টন করে থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। যে মালভূমির চারিদিকে পর্বতের মতো বেষ্টন করে থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। ধরো এটা মালভূমি, এর চারিপাশে এরকম পর্বত দ্বারা বেষ্টন করে আছে, তাহলে এইটা হয়ে গেল পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বতের মালভূমি, পৃথিবীর বৃহত্তম মালভূমি। একটা শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, জিকের কোশ্চেন হয়ে যাচ্ছে, সারা জীবন তোমাদের কাজে লাগবে। কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বতের মালভূমি, যার উচ্চতা 3655 মিটার। 3655 মিটার। তাহলে এর একটা উদাহরণ দিয়ে দিলাম, তিব্বতের মালভূমি, তিব্বত মালভূমি। পৃথিবীর এটা বৃহত্তম মালভূমি, 3655 মিটারের উচ্চতা। তাহলে আমি কিন্তু পড়াতে গিয়ে বলেছিলাম মালভূমি সাধারণত 300 থেকে 900 মিটারের মধ্যে হয়। তাহলে ওই জন্য কথাটা বলা হয় সাধারণত 300 থেকে, মালভূমির সংজ্ঞা লিখতে গিয়ে কখনোই বলবে না 300 থেকে 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট
300 মিটার থেকে 900 মিটারের মধ্যে উচ্চতা বিশিষ্ট ভূভাগকে মালভূমি বলে। সাধারণত বলবে, কারণ তিব্বত মালভূমির উচ্চতা কত হলো 3655, তাহলে তো 900 বেশি। এরকম কোনো নির্দিষ্ট নয়, পর্বতে পড়া থেকে বলেছি দেখবে সাধারণত 1000 মিটার, সাধারণত এটা সাধারণত ধরা হয়, কিন্তু এর থেকে বেশি হতে পারে। এই যে মালভূমি, এর উচ্চতা কিন্তু 900 মিটারের বেশি, কিন্তু একে পর্বত বলা হবে না, মালভূমি বলা হবে, কারণ এর মধ্যে বেশিরভাগ মালভূমির বৈশিষ্ট্য বিরাজ করছে। তাই সাধারণত কথাটা তোমাদের লিখতে হবে। তারপরে দেখো মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি বলতে কোনো একটা বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যে মালভূমি বিরাজ করে, কোনো একটি বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যে মালভূমি বিরাজ করে তাকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। যেমন হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া পুরো মহাদেশ জুড়ে মালভূমি বিস্তার করছে। আন্টার্কটিকা মহাদেশটা প্রায় সবটাই মালভূমি, কারণ আমরা জানি আন্টার্কটিকার গড় উচ্চতা অনেক বেশি, ওই জন্য পুরোটাই প্রায় মালভূমি। এই জন্য যেটা বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যে মালভূমি বিস্তার লাভ করছে তাকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। যেমন এর উদাহরণ দিয়ে দিই, আন্টার্কটিকা। বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যে মালভূমি বিরাজ করছে তাকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। তারপরে দেখো লাভা মালভূমি। লাভা মালভূমি বলতে আগ্নেয় পর্বতের মতোই লাভা মালভূমি, অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে অনেক দূর ছড়িয়ে যে বিরাট মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে। অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে বিরাট অংশ জুড়ে যে উঁচু মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে। যেমন আমাদের ভারতবর্ষের একটা লাভা মালভূমির উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা মালভূমির উদাহরণ। দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা মালভূমির উদাহরণ। আর লাস্ট দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি, যেগুলো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। ধরো কোনো মালভূমি গেছে, ধরো এই একটা মালভূমি, এর মধ্যে দিয়ে একটা নদী গেছে, তাই নদী যাওয়ার ফলে এদিকে একটা মালভূমি এদিকে একটা মালভূমি হয়ে গেল। তাহলে কোনো মালভূমি যদি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় তাকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই মালভূমিটাকে বলা হচ্ছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। যেমন এটাকে আমরা বলতে পারি ছোটনাগপুরের মালভূমি। যেমন এর উদাহরণটা এখানে দিচ্ছি, ছোটনাগপুরের মালভূমি। ছোটনাগপুরের মালভূমি। দেখো গোটা বিষয়টা একবার মালভূমিটা ভালো করে বলছি। দেখো সাধারণত 300 থেকে 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট ভূভাগকে মালভূমি বলছি। মালভূমিকে প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি: পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি বলেছিলাম নাম শুনি হয়ে যাওয়া উচিত, পর্বত দ্বারা বেষ্টন করে থাকবে। যে মালভূমি চারিদিকে পর্বত থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। কত সহজ দেখো, যে মালভূমি চারিপাশে পর্বত বা পর্বত দ্বারা বেষ্টিত মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি। উদাহরণ তিব্বতের মালভূমি। মহাদেশীয় মালভূমি কোনো একটি বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যে মালভূমি বিরাজ করবে, বা মহাদেশের একটা বিরাট অংশ জুড়ে কোনো মালভূমি যদি বিরাজ করে তাকে মহাদেশীয় মালভূমি বলে। যেমন দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি, আন্টার্কটিকা মালভূমি ইত্যাদি। লাভা মালভূমি অগ্নুৎপাতের সময় লাভা বাইরে বেরিয়ে এসে যখন কোনো বিস্তীর্ণ অংশকে ঢেকে ফেলে যে উঁচু মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে। যেমন ভারতে দাক্ষিণাত্যের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমিকে ডেকান ট্রাপও বলা হয়। ব্যবিচ্ছিন্ন মালভূমি, দেখো দাক্ষিণাত্যের মালভূমি ভারতবর্ষের কোথায় আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সহজ হবে। এইটা আমরা যদি ভারতবর্ষের নিচের অংশটা ধরি তাহলে এই যে অংশটাই এইটাই একদম সহজ ছবি, এই হয়ে গেল দাক্ষিণাত্যের মালভূমি। তারপরে দেখো ছোটনাগপুরের মালভূমি। এই ব্যবিচ্ছিন্ন মালভূমি, নদী উপত্যকা দ্বারা যদি কোনো মালভূমি বিচ্ছিন্ন হয় তাকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে। যেমন ছোটনাগপুর মালভূমি। নদী উপত্যকা দ্বারা কোনো মালভূমি যদি বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হচ্ছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। এটা নদী বাদ দিয়ে যদি অন্য কিছু দ্বারা হ্রদ ইত্যাদি দ্বারা বিচ্ছিন্ন হয়, কোনো বিচ্ছিন্ন হয়ে গেলেই সেটাকে হচ্ছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। পর্বত দ্বারা বেষ্টন করে আছে বলে পর্বত বেষ্টিত, মহাদেশের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে বলে মহাদেশীয়, লাভা বেরিয়ে মালভূমি সৃষ্টি হচ্ছে লাভা মালভূমি, নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি সৃষ্টি হচ্ছে ব্যবিচ্ছিন্ন। তাহলে নাম শুনে তোমাদের উত্তরগুলো এবার পেয়ে যাবে। পর্বত দ্বারা বেষ্টন হলে পর্বত বেষ্টিত, মহাদেশের বিস্তীর্ণ অংশ জুড়ে থাকবে মহাদেশীয়, লাভা দ্বারা গঠিত হলে লাভা মালভূমি এবং নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। দেখো এবার লাস্ট মানব জীবনে
মালভূমির প্রভাবগুলো কি কি হতে পারে মানব জীবনে? মালভূমির প্রভাব যেমন পর্বতের প্রভাবগুলো বলা হলো, তেমন মালভূমির প্রভাব, মানব জীবনে মালভূমির প্রভাব। এর পয়েন্টগুলো আমরা করতে পারি। 1 নম্বর পয়েন্ট করছি পশুপালন। 1 নম্বর পশুপালন। 1 2 3 4 5টা করি পয়েন্ট, 5টা পয়েন্ট করছি। দেখো, পশুপালন, মূল্যবান খনিজ, অনুন্নত যোগাযোগ। পশুপালন, মূল্যবান খনিজ সম্পদ, মূল্যবান খনিজ লিখে দিলাম, মূল্যবান খনিজ। মালভূমির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। অনুন্নত যোগাযোগ, কম জনঘনত্ব। অনুন্নত যোগাযোগ মানে কম জনঘনত্ব। কৃষির অনুপযুক্ত করে দিই, আর একটা করে দিই কৃষির অনুপযুক্ত, এখনো হবে। কৃষির অনুপযুক্ত, এখনো ধরো রুক্ষ মাটি হবে, চরমভাবাপন্ন জলবায়ু হবে, ইত্যাদি হবে, আর করলাম না। পশুপালন, মালভূমিকে কেন্দ্র করে জাস্ট পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, 1 লাইন করে লিখে দিলেই হবে। পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো খাতায় পয়েন্টগুলো। পশুপালন কি হয়, মালভূমির বেশিরভাগ অঞ্চলই বিস্তীর্ণ অঞ্চল শুষ্ক হয় এবং রুক্ষ হয়, তাই এই অঞ্চলগুলোই কি তৃণভূমি গড়ে ওঠে, ফলে এখানে পশুপালনের পক্ষে উপযুক্ত হয়। যখন তৃণভূমি গড়ে উঠবে, বিভিন্ন প্রকার ঘাস থাকবে, সেখানে সহজেই পশুপালন গড়ে উঠবে। তারপরে দেখো মূল্যবান খনিজ সম্পদ। কি হয়, মালভূমির বেশিরভাগ অঞ্চলই নানা মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। বিভিন্ন খনিজ, উন্নত খনিজ সম্পদ, যেমন আমাদের ভারতের ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। এই বিভিন্ন মালভূমি অঞ্চলগুলোতে উন্নত খনিজ সম্পদ পাওয়া যায়। তারপরে দেখো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। আমরা কি জানি, মালভূমি সমভূমির মতো সমতল নয়, তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা মোটেই ভালো নয়। এখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা দেখা যায়। কম জনঘনত্ব, যেখানে কৃষিকাজ ভালো হবে না, নিশ্চয়ই মালভূমিতে কৃষিকাজ, অনুপযুক্ত কৃষিকাজ যেহেতু ভালো হবে না, পরের পয়েন্টই আছে। আবার যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, তাহলে সেখানে আমরা জনঘনত্ব স্বভাবতই কম হবে একদম। যেখানে অনুন্নত কৃষি ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প থাকবে না সেরকম, তাহলে সেই জায়গাগুলোতে জনঘনত্ব কম হবে। তারপরে দেখো কৃষির অনুপযুক্ত, মানে যে সমস্ত অঞ্চল সমভূমি নয়, প্রাচীন শিলা দ্বারা গঠিত, মৃত্তিকা শ্যাম উর্বর নয়, তাই কৃষির অনুপযুক্ত। এগুলো হলো মালভূমির বৈশিষ্ট্য। পশুপালন, মূল্যবান খনিজ, অনুন্নত যোগাযোগ, কম জনঘনত্ব, কৃষির অনুপযুক্ত। এখনো পয়েন্ট হয় বললাম, এইগুলো মোটামুটি করতে পারো। তাহলে আমাদের মালভূমি হলো, আর লাস্ট আছে দেখো সমভূমি। লাস্ট হচ্ছে সমভূমি। সমভূমি দেখো, সাধারণত 200 মিটারের উচ্চতা, 200 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিভাগ থেকে বা প্রায় সমতল অংশকে সমভূমি বলে। সাধারণত 200 মিটারের মধ্যে উচ্চতা বিশিষ্ট বা সমতল ভূমি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত এর উচ্চতা কত হয়, 300 মিটারের বেশি হলে বলেছিলাম মালভূমি, 900 মিটারের বেশি হলে বলেছিলাম পর্বত, আর 300 মিটারের যখন কম বা 200 থেকে 300 মিটারের যখন কম বা প্রায় সমতল অংশকে সমভূমি বলা হচ্ছে। সমভূমি প্রায় পৃথিবীর প্রতিটা জায়গায় সমভূমি বিরাজ করছে। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা কি জানি, একটা বৈশিষ্ট্য, বেশি উচ্চতা কম হয়, সমুদ্রপৃষ্ঠের সমান হয় বা 300 মিটারের কম হয় সমভূমির উচ্চতা। আর সমভূমি থেকে বেশিরভাগ নদীগুলির পলিসঞ্চয় হয়ে এই সমভূমির সৃষ্টি হয়। সমভূমি কি থেকে সৃষ্টি হয়, সাধারণত বেশিরভাগ নদীগুলোর পলিশ থেকে সৃষ্টি হয়েছে এই সমভূমি। দেখো সমভূমি কয়েকটা, সমভূমিকে কি কি ভাগে ভাগ করা যায়, পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি, প্রধান কয়েকটি সমভূমির নাম বলছে। অনেকগুলো সমভূমির কিন্তু অনেক শ্রেণীভাগ আছে। পলি গঠিত সমভূমি, 2 নম্বর লাভা সমভূমি দিতে পারো, লাভা
সমভূমি। 3 নম্বর লোয়েস সমভূমি। তোমাদের বই এই তিনটি প্রধানত আছে। এরপরে হ্রদ সমভূমি, এরকম অনেক সমভূমির উদাহরণ হয়। সাধারণত পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি এবং লোয়েস সমভূমি। তোমাদের বইয়ে তিনটি আছে, তাই এই তিনটি তুলে ধরলাম। টেক্সট বুকে যেহেতু তিনটে দেওয়া থাকে, তোমাদের টেক্সট বুকে তিনটি দেওয়া থাকে, পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি আর লোয়েস সমভূমি। পলিগঠিত সমভূমি বলতে নদীর পলি দ্বারা যে গঠিত যে সমভূমি সৃষ্টি হয়েছে, যেমন ভারতের গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি এরকম একটা সমভূমির উদাহরণ। গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি হচ্ছে একটা পলিগঠিত সমভূমি। বেশিরভাগ সমভূমি পলিগঠিত সমভূমি দ্বারা গঠিত। তারপরে দেখো লাভা সমভূমি। যখন কোনো একটা বিস্তীর্ণ অংশে আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে পর্বত সৃষ্টি হয়, আগ্নেয় পর্বত। তারপরে যে উঁচু মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে, এবং যে সমতল সমভূমি সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে। যেমন এই সমভূমি দেখবে আইসল্যান্ডে প্রচুর দেখা যায়, আইসল্যান্ডে এই লাভা সমভূমি দেখা যায়। তাহলে এর উদাহরণ হয়ে গেল গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। এর উদাহরণ হয়ে যাবে আইসল্যান্ডে দেখা যায়, আইসল্যান্ডে দেখা যায়। আর লোয়েস সমভূমি বলতে মরু অঞ্চলে দেখবে মাটি এক জায়গায়, মরু অঞ্চলের মাটি বা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়ে যে সমভূমি সৃষ্টি করে, বা মরু অঞ্চলে বালি উড়ে গিয়ে এক জায়গায় গিয়ে সজ্জিত করে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে লোয়েস সমভূমি। চীনের হুয়াংহো হচ্ছে একটা লোয়েস সমভূমির উদাহরণ, হুয়াংহো নদী অববাহিকা। হুয়াংহো সমভূমি, লোয়েস সমভূমি উদাহরণ। তাহলে সমভূমি এখনো আছে, হ্রদ সমভূমি হয়, হিমবাহ সমভূমি হয়। হ্রদ সমভূমি বলতে হ্রদ দ্বারা, এই যেমন পলি দ্বারা, নদীর পলি দ্বারা হচ্ছে, হ্রদের দ্বারা যে সমভূমি সৃষ্টি হচ্ছে তাকে হ্রদ সমভূমি বলে। হিমবাহ দ্বারা, হিমবাহ বলতে বরফের নদীকে হিমবাহ বলে। যেমন নদী দেখছো তেমনই নদীর মতো, তোমরা ক্লাস 7-এ হিমবাহ একটুখানি পড়েছিলে, হয়তো না পড়নি। হিমবাহ হচ্ছে বরফের নদী, নদীটা যদি পুরোটা বরফ জমে যায় সেইটাকে বলা হবে হিমবাহ। এই হিমবাহ দ্বারা যে সমভূমি সৃষ্টি হবে তাকে হিমবাহ সমভূমি বলে। এরকম আরো অনেক সমভূমি আছে, কিন্তু তোমাদের এই তিনটি সাধারণত টেক্সট বুকে উল্লেখ করা থাকে বলে এই তিনটি আমি তুলে ধরলাম। দেখো তাহলে এবার মানব জীবনে সমভূমির প্রভাব, মানব জীবনে সমভূমির প্রভাব মানে সমভূমির গুরুত্ব, এরও কতগুলো পয়েন্ট করতে পারি। সব থেকে এটা সহজ হবে, মৃত্তিকা। 2 নম্বর জলসেচ। 3 নম্বর উন্নত যোগাযোগ।